হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর পূর্ব পাঠের পুনরালোচনা কোষে দেখি 1.2। তো এখানে একের দাগের অঙ্কটি কি রয়েছে আমরা আগে দেখে নেব। দেখো রয়েছে নিচের প্রত্যেকটির এনতম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। তো সবার প্রথমে দেখো এখানে একের দাগে কিছু কাঠি দিয়ে সাজানো আছে এবং তারপরে ডট ডট করে দেওয়া আছে, মানে তোমাকে এনতম এনতম জায়গায় কি হবে সেটা তোমাকে বার করে এখানে দেখাতে হবে। সবার প্রথমে কাঠির সংখ্যাগুলো গুনে নেব। দেখো সবার প্রথমে কতগুলি কাঠি আছে, দেখো 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে সবার প্রথমে কাঠি রয়েছে এখানে 6টি। তাহলে এখানে 6টি কাঠি সবার প্রথমে রয়েছে। দ্বিতীয়তে কত রয়েছে দেখো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দ্বিতীয়তে কাঠির সংখ্যা রয়েছে এখানে 11টি এবং তৃতীয়তে কাঠির সংখ্যা কটি রয়েছে গুনে নেব। তাহলে দেখো এখানে কটি রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে 9 10 11 12 13 14 15 16। তাহলে তৃতীয়তে কাঠির সংখ্যা রয়েছে 16। এবার এগুলিকে সাজিয়ে কিভাবে এনতম এখানে সজ্জার কাঠির সংখ্যা লিখি সেটি তোমরা আগে দেখে নাও। দেখো এখানে কিন্তু মনে রাখবে সবার প্রথমে কাঠির সংখ্যা বেরিয়েছে 6, তারপরে এখানে বেরিয়েছে 11, তারপরে বেরিয়েছে 16। তো এইগুলোকে কাজে লাগিয়ে আমরা এনতম সজ্জার কাঠির সংখ্যা বের করব। তো কিভাবে করতে হবে দেখো। তো একের দাগের এখানে একে দেখো এখানে প্রথম সজ্জায় কাঠির সংখ্যা লিখব, যে প্রথম সজ্জায় এখানে কাঠির সংখ্যা কত রয়েছে, দেখো রয়েছে আমার 6। এবার 6কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি 6 × 1 মাইনাস 1 মাইনাস 1। এটাকে এইভাবে লেখা যাবে, কারণ দেখো এটাকে এইভাবে সাজিয়ে না লিখলে আমরা এনতম সজ্জায় কাঠির সংখ্যা কিন্তু পাবো না। আচ্ছা, দ্বিতীয়টি করলে কেমন হবে তোমরা আগে পুরোটি ভালোভাবে দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে। তো দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা কত হবে, কত বেরিয়েছিল 11। তো 11কে আমরা এইভাবেই সাজিয়ে লিখব, যে 6 × কত 2, মানে 6 2 12 মাইনাস এখানে 2 মাইনাস 1। তো দেখো তাহলে আমার 11 আসছে, 6 2 12। আর এখান থেকে 12 থেকে এখানে 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, তাহলে 12 থেকে 1 বিয়োগ করলে 11। তো এটি আসছে। এবারে তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা এখানে কত হবে, কত বার করেছিলাম 16। তো 16কেও ঠিক ওইভাবেই লেখার চেষ্টা করব। 6 × এখানে হবে 3, তাহলে 3 6 18, 18 থেকে এখানে কত 3 মাইনাস 1। তো দেখো আমরা সবগুলোকে ঠিক একই রকমভাবে লেখার চেষ্টা করেছি। প্রতিটাতে দেখো 6 রয়েছে। প্রথম এখানে সজ্জার জন্য 1 গুণ করেছি এবং 1 থেকে 1 বিয়োগ করেছি। এবার দেখো যখন দ্বিতীয় সজ্জা লিখেছি তখন 6-এর সঙ্গে 2 গুণ করেছি এবং 2 থেকে 1 বিয়োগ করেছি। যখন তৃতীয় এখানে সজ্জা লিখেছি তখন দেখো এখানে 6-এর সাথে 3 গুণ করেছি এবং 3 থেকে 1 বিয়োগ করেছি। তো দেখো এই 6গুলো এবং এখানের এই 1গুলো এগুলো কিন্তু একই থাকছে। শুধু যখন প্রথম সজ্জা বলছি তখন এখানে 1 এখানে 1 দিচ্ছি, যখন দ্বিতীয় সজ্জা বলছি এখানে 2 এখানে 2 দিচ্ছি, এবং যখন তৃতীয় সজ্জা বলছি তখন এখানে 3 এখানে 3 দিচ্ছি। এবারে তাহলে আমরা যদি লিখি যে এনতম সজ্জায় কাঠির সংখ্যা, ঠিক একই রকমভাবে তাহলে আমরা লিখতে পারি যে এখানে কেমনভাবে লিখব, যে 6 এখানে 6গুলো তো প্রত্যেকের ক্ষেত্রে একই রয়েছে এবং এনতম যেহেতু বার করছি তাহলে হচ্ছে এন মাইনাস এখানে কি রয়েছে, দেখো দেখো এপাশ দিকে যততম বলছি সেখান থেকে 1 বিয়োগ হচ্ছে, তাহলে এনতম বললে এন থেকে আমরা 1 বিয়োগ করব। তো এটা এবং এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 6n মাইনাস এখানে n, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 6n থেকে এখানে n বিয়োগ করলে হবে 5n প্লাস 1। তো এটাই হচ্ছে nতম এখানে সজ্জার কাঠির সংখ্যা। তো এইভাবে তোমাকে বার করতে হবে। তো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং যদি বুঝতে এখানে তোমরা পেরে থাকো তাহলে নেক্সট যে দ্বিতীয় নম্বর অঙ্কটি সেটি তোমরা দেখে নাও। দেখো 2-এর দাগেও ঠিক একই রকমভাবে কাঠিগুলি সাজানো আছে। এখানে ওই nতম এখানে সজ্জার কাঠির সংখ্যা তোমাকে বার করতে হবে। তো 2-এর দাগে দেখো সবার প্রথমে সজ্জার কাঠির সংখ্যা কতগুলি আছে বার করব। দেখো 1 2 3 4 5 6 এখানে 7, তাহলে এখানে কাঠির সংখ্যা রয়েছে 7টি। দ্বিতীয়তে কত রয়েছে দেখো, তোমার রয়েছে এখান থেকে শুরু করছি 1 2 এখানে 3 4 5 6 7 8, 8টা 9 10 11 12। তাহলে দ্বিতীয়তে রয়েছে এখানে 12টি দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা। তারপরে কটি রয়েছে আমরা গণে নেব। তো এখান থেকে শুরু করছি, তাহলে 1 2
3 4 5 6 7 8 9 10, 10টি হলো। এরপরে 11 12 13 14 15 16 17, তাহলে এটাই রয়েছে কটা, 17টি। এটাই এবারে তাহলে এনতমর ক্ষেত্রে বার করবো। তাহলে প্রথমে মনে রাখবে 7 বেরিয়েছে, দ্বিতীয়তে 12, তৃতীয়তে রয়েছে 17। তো এইগুলোকে কাজে লাগিয়ে এনতমটি কীভাবে বার করতে হবে তোমরা দেখে নাও। তাহলে একের দাগের এখানে 2। তো এখানে দেখো প্রথম শয্যায় লিখবো যে প্রথম শয্যায় কাঠির সংখ্যা কত বেরিয়েছে আমার, এখানে বেরিয়েছে 7। তো 7কে আমরা এইভাবে লিখতে পারি 5 গুণিত 1 প্লাস 2। দেখো 5 একে 5 প্লাস 2, তাহলে 7 লেখা হয়ে গেল। এবারে দ্বিতীয় শয্যায় কাঠির সংখ্যা এখানে কত বেরিয়েছে 12। তাহলে 12 হলে কত হবে, 5 গুণিত এখানে 2 প্লাস এখানে 2, কারণ 5 দুগুণে 10, সঙ্গে এখানে 2 যোগ করলে হলো এটা। এবারে দেখো তৃতীয় শয্যায় কাঠির সংখ্যা কত হবে, এখানে কত বেরিয়েছিল 17। তাহলে এটাকে এরকম লিখতে পারি যে 5 গুণিত 3, মানে 5 3 15 প্লাস 2। দেখো এখানে এবারে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো প্রথম শয্যা হোক দ্বিতীয় এবং তৃতীয় হোক প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 5 রয়েছে। এবারে প্রথম শয্যা হলে 1 গুণ হচ্ছে, তার সঙ্গে 2 যোগ হচ্ছে, দ্বিতীয় শয্যা হলে 2 গুণ হচ্ছে, তার সঙ্গে 2 যোগ হচ্ছে, তৃতীয় শয্যা হলে তার সঙ্গে 3 গুণ হচ্ছে এবং 2 যোগ হচ্ছে। তাহলে এনতম শয্যার ক্ষেত্রে যদি আমরা বার করি এনতম শয্যায় কাঠির সংখ্যা ঠিক একই রকমভাবে কত হবে, 5 ইন্টু n প্লাস এখানে 2, এটা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 5n প্লাস 2, এটাই হচ্ছে এখানে বার করতে বলছিল, এটাই হলো এখানের অ্যান্সার। এরপরে একের দাগে 3-এর কোশ্চেনটি আমরা দেখে নেব। এবারে দেখো 3-এ কি রয়েছে, এখানে দেখো কাঠির সংখ্যাগুলি দেওয়া রয়েছে। প্রথমে কটি কাঠি রয়েছে, 1 2 3 4 5। তো প্রথমে রয়েছে এখানে 5টি, দ্বিতীয়তে কত রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দ্বিতীয়তে রয়েছে 9টি। এবং তৃতীয়তে দেখো এখান থেকে শুরু করবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে এটাই রয়েছে 13টি। এটা তাহলে এনতম ক্ষেত্রে বার করবো, কিভাবে করতে হবে দেখে নাও। একের দাগের এখানে তাহলে 3। দেখো প্রথম শয্যায় এখানে কাঠির সংখ্যা তাহলে কত বেরিয়েছিল 5। তো 5কে আমরা এইভাবে লিখতে পারি যে 5কে আমরা এইভাবে লিখবো 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 4 লেখার থেকে এটাকে যদি এরকমভাবে লিখি সব থেকে ভালো হবে আমার মনে হয়। সেটা হচ্ছে যে 1 প্লাস 4 ইন্টু 1, ঠিক আছে। এইভাবে লিখলে দেখো 4 একে 4 প্লাস 1 মানে 5 হয়ে যাচ্ছে। এবার দেখো দ্বিতীয় শয্যায় কাঠির সংখ্যা কত হবে, 9। তাহলে 9কে এটা করলে কত হবে, এখানে এরকমভাবে করবো যে 1 প্লাস 4 ইন্টু 2, কারণ দেখো 4 দুগুণে 8 প্লাস 1। এবং তৃতীয় শয্যায় কাঠির সংখ্যা এটা কত বেরিয়েছিল 13। 13কে ঠিক মানে এখানের এই লিখার এই ব্যাপারটা সম্পূর্ণ তোমার হাতে, তুমি কিভাবে সাজাবে এবং যেইভাবে সাজাবে সেইভাবে এনটা কিন্তু বেরোবে এখানে। তো এখানে 13কে এরকমভাবে লিখতে পারি 1 প্লাস এখানে 4 ইন্টু, এখানে কত বেরোবে 4 ইন্টু 3, কারণ 4 3 12 প্লাস 1। এবারে লিখবো যে এনতম শয্যায় কাঠির সংখ্যা এটা সমান কত, ঠিক একই রকম দেখো প্রত্যেকের ক্ষেত্রে এখানে 1, এখানে রয়েছে 1 প্লাস এখানে কি রয়েছে প্লাস, এখানে দেখো প্রত্যেকের ক্ষেত্রে 4 রয়েছে 4, এবং যততম তত দিয়ে গুণ হয়েছে, মানে এনতম তাহলে এন দিয়ে গুণ হবে, তাহলে এখানে হবে 1 প্লাস 4n। এটাই হচ্ছে এখানের অ্যান্সার, এটাই বার করতে বলেছিল। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে 2-এর দাগের অঙ্কটি পড়ে নেব। 2-এর দাগে কি রয়েছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। তো অঙ্কটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 2-এর দাগ দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, তাহলে লিখব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে
4y প্লাস 2 এত এখানে সেমি, এটা আমার আছে। এবার লিখব অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে। দেখো এখানে একটা যদি আমরা ত্রিভুজ আঁকি এরকম, পরিসীমা মানে কি 3টে বাহুর যোগফল। তো এখানে 3টে বাহু তাহলে যোগ করার থেকে আমরা এরকম লিখতে পারি 3 × 4y প্লাস 2, মানে একই ব্যাপার। 4y প্লাস 2কে 3বার যোগ করা এবং 3 দিয়ে গুণ করে এটা লেখা, একই ব্যাপার। তো এখান থেকে করলে 4 × 3 = 12, y প্লাস এখানে 6 এত সেমি। তো এটা হচ্ছে এখানের অ্যান্সার। এরপরে 3-এর দাগের অঙ্কটি আমরা দেখে নেব। 3-এর দাগে দেখো কী রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে আছে 8x + 3y সেমি, প্রস্থ দিয়ে আছে 8x - 3y সেমি। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তো কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, দেখে নাও। 3-এর দাগ, তাহলে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো আগে লিখে নেব যে এখানে আয়ত ক্ষেত্রকার এর দৈর্ঘ্য কত, 8x + 3y এত সেমি। এটা হয়েছে 8x + 3y সেমি, এবং আয়তক্ষেত্রে এবং প্রস্থ 8x - 3y সেমি। এটা অতএব আয়তক্ষেত্রের এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য এখানে আছে 8x + 3y ইন্টু প্রস্থ আছে 8x - 3y এত বর্গ সেমি, হয়েছে এত বর্গ সেমি। এবারে দেখো একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করো, এটা a - b a + b এর সূত্রে আসছে, মানে a² - b² এর সূত্র কি হয়, a - b আর a + b। এই সূত্রটা এখানে দেখো আছে। তো এটাকে আমরা এরকম লিখতে পারি, তাহলে 8x তার হোল স্কোয়ার মাইনাস এখানে 3y তার হোল স্কোয়ার, এটা সমান দিয়ে লিখবো। তাহলে 64x² - 9y² এত বর্গ সেমি। এটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে 4-এর দাগের অঙ্কটি আমরা দেখে নেব। 4-এর দাগের অঙ্কটি কী রয়েছে দেখো, বর্গকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। m এর মাধ্যমে লিখি, m এর মান কত হলে বর্গকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসাব করে লিখি। তো কিভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো এখানে 4-এর দাগ, তাহলে লিখব যে বর্গকার ক্ষেত্রের একটি বাহুর এখানে দৈর্ঘ্য যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে 3m - 4 এত মিটার, এটা আমার দেওয়া আছে, ঠিক আছে। এবারে এর ক্ষেত্রফল যদি আমরা বার করি, তাহলে বর্গকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়, বাহু গুণিত বাহু। তাহলে এখানে লিখতে পারি যে 3m - 4 তার হোল স্কোয়ার এত বর্গ মিটার, এটা। এবারে দেখো এর পরিসীমা যদি আমরা বার করি, অতএব লিখব বর্গকার ক্ষেত্রের পরিসীমা যদি আমরা করি কত হবে, 4 × বাহু হয়, তাহলে 4 × 3m - 4 এত এখানে মিটার। দেখো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, ক্ষেত্রফল আমরা যখন বার করছি তখন কিন্তু বর্গ দিয়ে এখানে একক লিখতে হবে, আর পরিসীমা হলে নর্মাল যেটা আছে সেটা লিখলেই হবে। এবারে দেখো এখানে এর পরিসীমা দিয়ে আছে 8 মিটার, তাহলে এখানে m এর মান ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে লিখব শর্তানুসারী, তাহলে পরিসীমাটা সমান কত দিয়ে আছে, এখানে 3m - 4 পরিসীমা, এটা সমান দিয়ে আছে 8 মিটার। তো এবারে এটিকে ক্যালকুলেশন করলে আমরা m এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে করলে হবে 3m - 4 সমান 8/4 মানে হচ্ছে 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হবে 3m সমান 2 + 4 মানে হবে 6। তাহলে এখান থেকে m সমান কত হবে 6/3 মানে হচ্ছে 2।
তাহলে অতএব দিয়ে এখানে অতএব নয় এম সমান 2 লিখতে পারি এটা। তাহলে এখানে এম এর মান এটা বেরোলো, যেটা আমাকে ক্যালকুলেশন করতে বলেছিল। তো এটাই হলো এখানের অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজকে এত দূর পর্যন্তই থাক। নেক্সট ডেটে 5 এর দাগের ছক পূরণ থেকে আমরা শুরু করব।